এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রল করো না। তুমি কি এটা জানতে আজকের দিনে নেতারা যেরকম তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য পিআর ম্যানেজার ব্যবহার করে, ঠিক মধ্যযুগেও এরকম ভাবে রাজা, বাদশাহ, সুলতানরা তাদেরকে ভালো দেখানোর জন্য, নিজেদের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার জন্য, নিজেদের সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য একজন করে পিআর ম্যানেজার ব্যবহার করতেন। না না, এখানেই শেষ না, আরো একটা চমক আছে। কোন একজন বাদশাহ ছিলেন, তার আমলের একজন লেখক দিনের বেলা তো বাদশাহর প্রচন্ড গুণগান করছেন, আর রাত্রিবেলা হলেই দরজা বন্ধ করে বাদশার নামে এমন সব কথা লিখে যাচ্ছে যেটা বাইরে আসলেই তো তার বলা যায় যায় এরকম অবস্থা। কিন্তু তিনি বলে গিয়েছিলেন যতদিন না সেই বাদশাহ মারা যাচ্ছে তার লেখা যেন সামনে না আসে। কার কথা বলছি? হ্যালো ভিউয়ার্স, জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমে তোমাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, মধ্যযুগীয় ভারতে ইন্দো পার্সিয়ান ইতিহাস চর্চার ঐতিহ্য কিরকম ছিল সেই নিয়ে আমি তোমাদের কাছে আরো বিস্তারিত ভাবে আলোচনা করার জন্য চলে এসেছি। কি মনে হচ্ছে যে স্যার আবার বোরিং কিছু বলতে চলেছে? মধ্যযুগ, সেই সুলতানদের নাম বা মুঘল রাজাদের নাম, মুঘল বাদশাহদের নাম মনে রাখতে হবে? ও স্যার মনে থাকে না তো? না না, কিচ্ছু মনে রাখতে হবে না, খুব সহজ ভাবে বলছি। তুমি কি ভাবছো ইতিহাস মানে শুধুমাত্র সেই বস্তা বসা কাহিনী, পাতার পর পাতা পড়ে যেতে হবে? না না, ইতিহাস মানে তা নয়। ইতিহাস মানে থ্রিলার, প্রত্যেক কটা পাতায় থ্রিলার আছে, তুমি এক্ষুনি বুঝতে পারবে। চলো খাতা পেন নিয়ে বসে পড়ো, দেরি করবে না, আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, চলো। আমাদের ইতিহাস চর্চার যে ধরনটা আগে কিরকম ছিল, প্রাচীনকালে কিন্তু সেরকম ভাবে সাল তারিখ লেখার প্রচলন ছিল না, অর্থাৎ তারিখ ধরে ধরে বা সাল ধরে ধরে ইতিহাস সেটা কিন্তু আগে লেখা হতো না। ওই কোন একটা মহাকাব্য, তারপরে কোন একটা ঘটনা হয়েছিল, সেটা শুধুমাত্র লিখে রাখা হতো। হেরোডোটাস সূচনা করেছিলেন যে অমুক দিনে অমুক একটা যুদ্ধ হয়েছিল, লিখে রাখলাম, ঠিক আছে। কিন্তু তারিখ বা সাল ধরে ধরে ইতিহাস লেখার সূচনা আমাদের দেশে করেছিলেন প্রথম তুর্কি আফগানরা। তাদের এই পদ্ধতিটা তারিখ বা তাওয়ারিখ নামে পরিচিত। তাহলে এই তুর্কি আফগানদের একজন সুপার হিরোর গল্প আজকে তোমাকে বলবো। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এর আগে, আমির খসরু। তিনি খলজি আমল থেকে শুরু করে তুঘলক আমল পর্যন্ত প্রায় 7 জন সুলতানকে নিজের চোখে দেখেছিলেন এবং সমস্ত কিছুর বিবরণ তিনি নিজে লিখে রেখে গিয়েছিলেন। তোমরা এটা জানলেও অবাক হবে, সেতার এবং তবলা এর উদ্ভাবক কিন্তু আমির খসরু। ঠিক আছে, তিনি শুধুমাত্র ইতিহাস লেখেননি, তিনি লিখেছেন কবিতা, কাব্য, আরো প্রচুর কিছু। স্বয়ং সুলতান আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান তিনি নিজে চোখে দেখেছিলেন এবং তার জন্য তিনি একটা গোটা কাব্য লিখে ফেললেন। সেই কাব্যটা কি তোমরা নিচে কমেন্ট করে জানাও, কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট দেখবো, ঠিক আছে। তবে এইখানে একটা সমস্যা রয়েছে, জানো তো? যেহেতু তোমার আলাউদ্দিন খলজি আমির খসরুকে প্রত্যেক মাসে বেতন দিতেন, তাই আমির খসরু বেমালুম আলাউদ্দিন খলজি খারাপ দিকগুলোকে চেপে গেলেন, তিনি আর সেটা নিয়ে আলোচনা করলেন না। আরো একজন ইন্টারেস্টিং ক্যারেক্টারের কথা আজকে তোমাদের সামনে আমি বলবো, যার নাম জিয়াউদ্দিন বারনী। কে ছিলেন যে জিয়াউদ্দিন বারনী? তিনি ছিলেন একজন ঐতিহাসিক। মূলত তুঘলক আমলের ইতিহাস আমরা তার সময় তার লেখায় দেখতে পাই। তো তিনি কি করলেন? তিনি ছিলেন ফিরোজ শাহ তুঘলক এবং মোহাম্মদ বিন তুঘলক, দুজনের রাজসভারই ঐতিহাসিক। কিন্তু তিনি শেষ জীবনে এসে সুলতানের রোষের মুখে পড়লেন, তার চাকরি গেল, তার বেতন সমস্তটা বন্ধ হয়ে গেল। কিন্তু তিনি কি ভাবলেন জানো? তিনি ভাবলেন, না, আমি যদি সুলতানের তারিখ করে একটা গোটা গ্রন্থ লিখে ফেলি, তাহলে সুলতান নিশ্চয়ই আমাকে খুশি হয়ে আমার পেনশনটা আবার চালু করে দেবেন এবং আমাকে আবার আমার যোগ্য সম্মান দিয়ে দেবেন। তার জন্য তিনি দিন রাত খেটে লিখতে বসলেন তারিখ-ই ফিরোজ শাহী। তিনি লিখেও ফেললেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেটা সঠিক জায়গায় পৌঁছানোর আগেই তিনি মারা গেলেন। তবে এই ক্ষেত্রে একটা কথা বলতে হয়, জিয়াউদ্দিন বারনী তিনি ছিলেন সম্পূর্ণ অভিজাত ঘরের সন্তান। আর মোহাম্মদ বিন তুগলকের আমলে যখন সুলতান সাধারণ মেধার ভিত্তিতে হিন্দু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেদের তার রাজসভায়
যোগদান করাচ্ছিলেন এবং বিভিন্ন পদ দিচ্ছিলেন, তখন বারণী তোমার বলে বসলেন মোহাম্মদ বিন তুগলককে যে পাগলা রাজা, তার নাকি কোনো সিদ্ধান্তেরই ঠিক নেই, অর্থাৎ তার প্রচন্ড ইগোতে লাগলো। চলো এরপর মুঘল আমলের আরো দুজন বিখ্যাত ঐতিহাসিকের কথা বলতে হয়। তোমরা ভাবছো যে বোরিং লাগছে, তো কি এমন টুরিস্ট আছে টুরিস্ট আছে, অপেক্ষা করো। আবুল ফজল এবং আরেকজন হলেন আব্দুল কাদের বদাউনি। আবুল ফজল হচ্ছেন আকবরের সময়কার সঙ্গী। আকবর যা করছেন, যেখানে যাচ্ছেন, যা যুদ্ধ করছেন, যা কাজ করছেন, সব আবুল ফজল লিখে রাখছেন এবং একটা গ্রন্থ তুমি এর জন্য লিখে ফেললেন না, আকবর নামা বা আইনি আকবরী। সেখানে শুধুমাত্র আকবরের প্রশংসা রয়েছে, অর্থাৎ আকবর কোনো খারাপ কাজই করতে পারেন না। আকবর হচ্ছে স্বয়ং ঈশ্বরের রূপ। তো এতে কি লাভ হলো তার? সে কি পুরস্কার পেল? সে পুরস্কার পেল কি পেল না একটু পরে জানতে পারবে, কিন্তু তার আগে আব্দুল কাদের বদাউনির কথা বলি। এবার তিনি কিন্তু আকবরের সব কাজকে ভালো চোখে দেখতেন না, সবসময় সমালোচনা করতেন। কিন্তু প্রকাশ্য তার সমালোচনা করা যায় না। দিনের বেলা রাজসভায় গিয়ে, ও আচ্ছা খুব ভালো কাজ করছেন, আপনার মতো তো শাসকই হয় না। কিন্তু রাত্রিবেলা বাড়ি ফিরে দরজা বন্ধ করে তিনি এমন এমন সব কথা লিখে গেছেন আকবরের নামে, যা শুনলে একবার অবাক হয়ে যাওয়ার মতো। কিন্তু তিনি তার ছেলেদের বলে গিয়েছিলেন, যতক্ষণ না আকবর মারা যাচ্ছে ততক্ষণ এই লেখা যেন প্রকাশ না পায়। এবং যথারীতি আকবরও মারা গেল, আব্দুল কাদের বদাউনিও মারা গেল। কিন্তু তার ওই লেখা যখন তার ছেলেরা প্রকাশ করলেন, সেই সময়টা হচ্ছে জাহাঙ্গীরের সময়কাল। চারিদিকে হুলস্থুল পড়ে গেল যে হ্যাঁ, আকবর এরকম করতে পারে। কিন্তু আবুল ফজল ভগবানকে দেখিয়েছিলেন, আর সেখানে আকবরের এই অবস্থা। তাহলে বুঝতে পারছো কোথায় দুটো লেখার পার্থক্য রয়েছে। আর তুমি ভাবছো ও তো আবুল ফজল পুরস্কার পেয়েছিলেন। না, আবুল ফজলকে জাহাঙ্গীর খুন করিয়েছিলেন। তিনি আকবরের এতটা প্রশংসা করা সত্ত্বেও 1602 সালে তাকে খুন হতে হয়েছিল। কি কারণে জানো? জাহাঙ্গীর মনে করেছিল যে আবুল ফজল নাকি আকবরের কান ভাঙাচ্ছে। তাহলে তুমি বলো, তুমি যদি ঐতিহাসিক হতে, তুমি কি কার মতো করে ইতিহাস লিখবে? আমির খসরুর মতো, নাকি আবুল ফজলের মতো, নাকি জিয়াউদ্দিন বারণীর মতো? কমেন্ট করে জানিও কিন্তু। আর কার ইতিহাস চর্চা তোমার সব থেকে ভালো লাগলো সেটাও অবশ্য জানিও। তো এবার স্বাভাবিকভাবে মনে হচ্ছে তোমার যে স্যার আমি কি করব, কে কিরকম ইতিহাস লিখেছিল সেটা জেনে। অর্থাৎ তোমাকে ইতিহাস পড়তে গেলে এটা তো আগে জানতে হবে যে কোনটা তথ্য আর কোনটা ব্যাখ্যা, এবং কোন তথ্যটা সঠিক। এখানে তো আমরা এতগুলোই তথ্য পেলাম, তাই তো? পেলাম কিনা? কিন্তু আমাদের সবকটা তথ্যই পড়তে হবে। যদি আমরা সবকটা তথ্যই পড়ি, তাহলে তার মাঝামাঝি যে ব্যাখ্যাটা, সেটাকে আমরা সঠিক বলে ধরে নিতে পারবো। তাই এই জন্য তোমার ইতিহাসের এদের কাহিনীগুলো পড়ার দরকার আছে। এবার তোমার মনে হয়তো আরো প্রশ্ন আসছে যে স্যার আমি তো না এদের কাহিনী পড়বো, কিন্তু আমি ইতিহাস জেনে কি করবো? ইতিহাস জেনে আমার লাভ কি আছে? এই যে এই ধরনের ঘটনাটা যেমন মধ্যযুগে ঘটতো, তেমন বর্তমানেও তো দেখা যায়। ধরো তুমি আজকে কোনো একটা খবর ফেসবুকে দেখলে, তুমি কি তার উৎসটা যাচাই করবে না? তোমার তবে তার উৎসটা যাচাই করতে হবে যে কে খবরটা বার করছে, কেন বার করলো, এর পেছনে তার কি স্বার্থ রয়েছে। তুমি যদি এসব বিচার না করে সেই খবরটা তুমিও ছড়িয়ে দাও এবং তার সত্যতা যাচাই না করো, তাহলে তো খুব ভয়ঙ্কর বিষয়। তাই ইতিহাসের ছাত্র হিসেবে তোমাকে কিন্তু অবশ্যই যে কোনো খবরের উৎস অবশ্যই খুঁজতে হবে এবং তার সত্যতা যাচাই করে তবেই সেটা মেনে নিতে হবে। চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝখানে শেয়ার করো, লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞাননগর পাঠশালা প্রাইম সাবস্ক্রাইব করতে ভুলো না।